লেখিকা মৌসুমী বিশ্বাসের প্রেমে কাঁটা। আমি এনগেজড বলেই মহুয়া ওর সহপাঠীদের সঙ্গে দ্রুত হাঁটতে শুরু করে। চারজন ছেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মহুয়ার সামনে এসে পথ আটকায়। মহুয়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। ওই চারজন ছেলের মধ্যে একজন সুদর্শন ছেলে বাইক থেকে নেমে মহুয়ার সামনে এসে দাঁড়ায় এবং ওকে প্রেম নিবেদন করে। মহুয়া ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মহুয়া গ্রামের মেয়ে, গ্রাম থেকে উচ্চশিক্ষার জন্য ও শহরে এসেছে। শহরের চাল চলন কালচার সবকিছু সম্বন্ধে ও একেবারে অনভিজ্ঞ। ছেলেটি কিছুদিন ধরেই মহুয়াকে কলেজ যাওয়া আসার পথে উত্ত্যক্ত করছিল। মহুয়া এর আগে প্রেম তো দূরের কথা, কোনো ছেলের সঙ্গে কথা পর্যন্ত বলেনি। গ্রামের স্কুলে পড়াকালীন যে দু চারজন ওর কাছের জন ছিল তারা সবাই ওর মেয়ে বান্ধবী। মহুয়া ছোট থেকে খুব লাজুক আর মুখ চোরা। বাইরের কারোর সঙ্গে কথা বলতেও ভয় পায়। ওদের বাড়িতে কেউ অপরিচিত এলে মহুয়া ঘরের এক কোণে গিয়ে লুকিয়ে থাকে। ওর এই অভ্যেসের জন্য ও ঠাকুমার কাছে ও কম কথা শোনেনি। ঠাকুমা তো কথায় কথায় ওকে বলতেন, বাইরে পড়াশোনা করতে গেলে তখন কি করবি, কলেজে পড়লে তো ছেলে বন্ধু হবে, বরের সঙ্গে প্রথম বাসর রাতে আমার নাতনি কি কথা বলতে পারবে, ইত্যাদি ইত্যাদি। স্কুলে কত ছেলে ওর পেছনে লেগেছে, অন্যজনকে দিয়ে প্রেমপত্র পাঠিয়েছে, কিন্তু মহুয়া সেই সব খড়কুটোকে কোনোদিনও পাত্তা দেয়নি। ও খরস্রোতা নদীর মতো আপন বেগে নিজের ছন্দে গতিতে বয়ে গেছে, কখনো পেছন ফিরে দেখেনি। মহুয়া যে প্রেম করতে ভয় পায় সেটা নয়, ও মনে প্রাণে বিশ্বাস করে ঈশ্বর ওর জন্য একজনকেই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই পুরুষই হবে ওর প্রেমিক, ওর স্বামী, ওর ভালোবাসা। সেই জন্য এই প্রেম ভালোবাসা যৌবনের এই সব অনুভূতিগুলো কখনোই মহুয়ার মনের দরজা আলগা করে ভেতরে ঢোকার সাহস পায়নি। মহুয়ার অন্য বান্ধবীরা যখন প্রেমে মশগুল, স্কুল ফাঁকি দিয়ে আমবাগানে, সিনেমা হলে, মেলায় প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, চিঠি দেওয়া নেওয়া, মন দেওয়া নেওয়ার খেলায় মত্ত, মহুয়া তখন এক মনে নিজের পাঠ্য পুস্তকের পাতা মুখস্থ করে যাচ্ছে। বাবা ছিলেন মহুয়ার একান্ত বন্ধু। বাবার সঙ্গে মহুয়ার মনের প্রাণের সব কথা ভাগ করে নেয়। সকাল বিকেল বাবা মেয়ে মিলে ঘরের বারান্দার ব্যালকনিতে বসে কত সুখের দুঃখের কথা কখনো ওর বাবা মেয়ের সঙ্গে, কখনো মেয়ে ওর স্কুলের সব ভালো মন্দ বাবার সঙ্গে একান্ত গল্পচারিতায় ভাগ করে নেয়। মায়ের সঙ্গে সেইভাবে মহুয়া সবকিছু বলে না, কারণ ওর মা মহুয়াকে শুধু শাসনের কড়া নিয়মের বেঁধে রেখেছিলেন। ওর বাবা ছিল ওর কাছে আবদারের ভালোবাসার আশ্রয়, ছায়া শীতল বট বৃক্ষ, যার ছায়ায় বসে মহুয়া অনায়াসে ওর মনের দরজা জানালাগুলো খুলে বাইরের মৃদুমন্দ বাতাসকে নির্দ্বিধায় আমন্ত্রণ করতে পারে। প্রেম একবারই হয়, আর সেই ব্যক্তি হচ্ছেন ঈশ্বরের দ্বারা নির্ধারিত পুরুষ, ওর স্বামী দেবতা। আর একটা কথা মহুয়া মনে প্রাণে বিশ্বাস করে, নিজে ভালো থাকলে ঈশ্বর ঠিক তার জন্য ভালো কিছু বরাদ্দ করেন। আর সেই জন্যই মহুয়া চারিত্রিকভাবে বরাবর আপরাইট থাকার চেষ্টা করেছে। প্রেম কি ছেলে খেলা, শৈশবে রান্নাবাটি খেলা? ইচ্ছে হলে ভালোবাসলাম, পরে খারাপ লাগলে চায়ের পরিত্যক্ত কাপের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। মহুয়া এই নীতিতে বিশ্বাসী নয়। ও বিশ্বাস করে, একবার যাকে ভালোবাসার হীরের হার পরিয়ে মনের মন্দিরে ঠাঁই দেওয়া হয় তাকে আর কোনো মতেই সেই জায়গা থেকে বিচ্যুত করা যায় না। ভালোবাসা তো হীরের হার, বহু সাধ্য সাধনায় তাকে পাওয়া যায়। এই পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী মহুয়া শহরে এসে কলেজে ভর্তি হলো। ওই শহরের মেয়েদের হস্টেলে থাকার জায়গা পেল। হস্টেল থেকে কলেজ পায়ে হেঁটে যাওয়া, সেই মতো প্রতিদিন ওরা সব বান্ধবী মিলে পায়ে হেঁটেই কলেজ যাতায়াত করে। মহুয়া এর আগে কোনোদিনই বাড়ির বাইরে থাকেনি। বাড়ির চার দেওয়ালের সংকীর্ণ প্রাচীরের সীমানা ভেদ করে এই প্রথম ওর বাইরের পৃথিবীতে পা দেওয়া। বাইরের পৃথিবীর খোলামেলা পরিবেশ, তার উদার উন্মুক্ত অঙ্গন, সবকিছু দেখে মহুয়ার চোখ ধাঁধিয়ে যায়। শহরে ঝা চকচকে বিলাসবহুল জীবন মহুয়াকে আকৃষ্ট করে না। মহুয়া ছোট থেকে সরল সাধাসিধে জীবনে অভ্যস্ত। শহরের পার্কে, গঙ্গার ধারে, সিনেমা হলে প্রেমিক প্রেমিকার অবাধ প্রেমের ছাড়পত্র দেখে মহুয়া ওর পটল চেরা চোখ দিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। ওদের গ্রামের মেয়েদের জীবন অনেক বেশি শাসনের বেড়িতে বাঁধা। এইভাবে আগলমুক্ত জীবন দেখার অভ্যেস মহুয়ার নেই, তাই ওর শহরের জীবন ভালো লাগে না। ইদানিং এই প্রেমের কাঁটা ওর মনের শান্ত দিঘিতে ঝড় তুলেছে। ওর ভয় হয় এই ঝড় যেন কখনো তুফান হয়ে ওর স্বপ্নের সমাধি রচনা না করে।
ওদের গ্রাম শহর থেকে খুব একটা দূরে নয়, তাই ছুটির সময় সুযোগ পেলেই মহুয়া গ্রামে ছুটে যায়। বাড়িতে যাওয়ার আগে মহুয়া বাবার জন্য মিষ্টি, মায়ের জন্য টুকিটাকি জিনিস কিনে বাড়ির পথে পা বাড়ায়। কলেজে যাওয়া আসার পথের অসুবিধার কথা মহুয়া ওর হস্টেলের, বিশেষ করে ওর ঘরের রুমমেটদের বলে। বাবাকে এই ব্যাপারে মহুয়া কিছু জানাতে চায়নি, কারণ বাবা তখন অহেতুক চিন্তা করবে। ওর রুমমেটদের অনেকের বাড়ি পার্শ্ববর্তী শহরে, ওরা শহরের কালচার সম্বন্ধে ওয়াকিবহাল। ওরাই মহুয়াকে শিখিয়ে দিয়েছিল যে ছেলেটি এসে কিছু বললেই তুই বলবি আমি এনগেজড, আর কিছু বলবি না। মহুয়া সেই মতো ছেলেটিকে জবাব দেয়। মহুয়া আর ওর বান্ধবীরা দ্রুত পায়ে হস্টেলের পথে হাঁটা শুরু করে। মহুয়া কথাটা বলি আর কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা ধরে। ওর মনে হয় ভয়ার্ত হরিণীর মতো ওই 4 যুবকের আরক্ত চাহনি থেকে নিজেকে বাঁচানোর পথ খোঁজে। হস্টেলে এসেও অনেকক্ষণ গুম হয়ে বসে থাকে। মনে মনে বাবাকে সবকিছু জানানোর কথা ভাবে। পরক্ষণে ওর চিন্তা হয় বাবা তখন কাজ ফেলে এখানে ছুটে আসবে, বাবাকে বলা যাবে না। ছেলেটির উৎপাত ক্রমশ বাড়তে থাকে। কলেজের ওর সহপাঠীদের ওর পেছনে লাগায়, যেখানে সেখানে ওর পিছু ধাওয়া করে। এমনকি টিউশন ক্লাসে ও যাওয়া আসার পথে ওর পিছু ধাওয়া করে ওর পথ আটকায়। কলেজে অনেকেই এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি শুরু করে। মহুয়া লজ্জায় সংকুচিত হয়ে যায়, অথচ ছেলেটির সামনে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে সব কথা বুঝিয়ে বলবে সেই স্পর্ধা, সাহস ওর নেই। মনের মধ্যে একটা অজানা আতঙ্ক, একটা উদ্বেগ ওকে কুড়ে কুড়ে খেতে থাকে। একটা বাইক এসে জোরে ধাক্কা দিয়ে সবেগে বেরিয়ে গেল। মহুয়ার হাতের ব্যাগ ছিটকে গিয়ে দূরে পড়লো আর মহুয়া হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। ওর সঙ্গের বান্ধবীরা ওকে কোনো রকমে তুলে হস্টেলে ফিরিয়ে নিয়ে এলো। ও সেই দিন আর কলেজে গেল না। এবার মহুয়া ঠিক করলো বাড়িতে আর গোপন করা ঠিক হবে না, কারণ বিষয়টা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সেই মতো মহুয়া বান্ধবীদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার দিকে বাবাকে সবকিছু জানায়। পরের দিন সূর্য মামা তখনও ভালো করে পূর্ব দিগন্তে নিজেকে প্রকাশ করেননি, কিন্তু হস্টেলের গেটে বাবা এসে হাজির। বাবা মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তৎপর। সেই মতো মহুয়া নিজের বই খাতা টুকিটাকি জিনিস নিয়ে বাবার সঙ্গে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। বাসে বাবা মেয়ে দুজনে পাশাপাশি সিটে বসে। হঠাৎ করে একটা সুদর্শন ছেলে ওদের খুব কাছাকাছি আসার চেষ্টা করে। ছেলেটির হাতে একটি আগ্নেয়াস্ত্র। মহুয়ার বাবার নজর থেকে ছেলেটিকে লুকোনোর চেষ্টা করে। মহুয়া হঠাৎ করে ওর বাবাকে বলে, বাবা নেমে পড়ো, এই বাসে যাব না, আমার শরীরটা ভালো লাগছে না, পরের বাসে যাব। বলেই বাবার হাত ধরে হিড়হিড় করে বাবাকে বাস থেকে নামিয়ে রেস্ট রুমের দিকে পা বাড়ায়। বাবা কিছু বুঝে উঠতে পারে না। মেয়ের হঠাৎ অস্বাভাবিক আচরণে বাবা উৎকণ্ঠিত হয়ে পড়ে। মুন্নি ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাইরে থেকে ওর কান্নার চাপা ফোপানি শোনা যাচ্ছে। মহুয়ার সকালের স্নান সেরে ঠাকুর পুজো করে পিতলের ঘটে করে গঙ্গা জল তুলসী গাছে দেওয়ার জন্য ওর ঘরের ব্যালকনির দিকে পা বাড়ায়। মুনির ঘরের পাশ দিয়ে ব্যালকনিতে যাওয়ার সময় মহুয়ার ফোপানি শুনতে পায়। ওর দরজার কাছে এসে মহুয়া কিছুক্ষণ দাঁড়ায়, ভেতরের শব্দটা আন্দাজ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। মহুয়া কাজ সেরে শাড়ি পাল্টিয়ে নাতনির ঘরে ঢোকে। মুন্নির ঘরে ঢুকে দেখে মুন্নি বালিশে মুখ চাপা দিয়ে শুয়ে আছে। মহুয়া ওর গায়ে স্নেহের পরশ বুলিয়ে দেয়। কাছে গিয়ে নাতনির কপালে গালে আলতো করে স্নেহ চুম্বন এঁকে দেয়। তারপর ঘুম থেকে উঠতে বলে। ঠাম্মির আদর আর ভালোবাসার পরশ পেয়ে মুন্নির কাঁথা চাপা দেওয়া কষ্ট, দুঃখ সব যেন উত্তাল হয়ে বাইরে আত্মপ্রকাশ করতে ব্যাকুল হয়ে পড়ে। মুন্নি ঠাম্মির গলা ধরে কাঁদতে শুরু করে। মহুয়া তো অবাক, সকাল সকাল নাতনির চোখে জল। মহুয়া তো ফ্যাল ফ্যাল করে নাতনির দিকে তাকিয়ে থাকে। একমাত্র নাতনিকে মহুয়া আর 5 জন ঠাকুমার চেয়ে একটু বেশি স্নেহ আদর করে, কারণ মুন্নি মহুয়ার বংশের একমাত্র শিবরাত্রির সলতে। তাছাড়া বিয়ের পর সুতোপার বাচ্চা হওয়ার কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেক ডাক্তার বৈদ্য দেখিয়ে মানত করে তবে মুন্নি এই শূন্য সংসার কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। তাই মহুয়া নাতনির কষ্ট, দুঃখ, চোখের জল একদম সহ্য করতে পারে না। মহুয়া ওকে সবসময় মমতার আঁচল আর ভালোবাসা সোহাগে আদরে জড়িয়ে রাখে। নাতনির চোখে জল দেখে মহুয়া জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মুন্নি সোনার, কেন তোমার চোখে জল? মা বকেছে? হোমওয়ার্ক কমপ্লিট করতে পারোনি? টিউশন স্যার কিছু বলেছে? বলো শোনাই। মুন্নি তখন ওর প্রিয় ঠাকুমাকে জড়িয়ে ধরে বলে, প্রমিস করো বাবুকে মাকে কিছু বলবে না। মহুয়া মাথা নেড়ে সম্মতি দেয়।
জানো ঠাম্মা, একটা ছেলে কিছুদিন ধরে আমার পেছনে লেগেছে। সব সময় আমার পিছু ধাওয়া করে। আমি স্কুলে গেলে, টিউশনে গেলে সব জায়গায় গিয়ে হানা দেয়। ওর জন্য বন্ধুরা আমাকে উল্টোপাল্টা বলে। ওরা স্যারদের বলে দেবে বলেছে। মহুয়া আর কোনো কথা শুনতে চায় না, চুপ করে নাতনির দিকে তাকিয়ে থাকে। মহুয়া ভাবে, আজও সমাজ সংসারের এতটুকু পরিবর্তন হয়নি। এখন যে আমরা নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলে বড় বড় বুলি আওড়াই, তবে আজ থেকে ৩০ বছর আগে সমাজের যে কদর্য রূপ ও নিজের জীবনে দেখেছিল, আজও সেই পরম্পরায় একইভাবে বয়ে চলেছে। আজও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। একদল উন্মত্ত দামাল পুরুষদের ভয় পায়। ওদের ভয়ে আজও মেয়ের বাবা মায়েরা আতঙ্কিত থাকে। তবে কিসের অগ্রগতি, কিসের নারী প্রগতি, নারী স্বাধীনতা? ওকে বুকে জড়িয়ে ধরে আদর করে, তারপর আশ্বাসের সুরে বলে, তুমি কিছু ভেবো না সোনা, আমাকে তুমি একবার ওর সঙ্গে দেখা করিয়ে দেবে বুঝলে। ওকে আমি এমন করে বকে দেব যে ও আর কোনোদিন তোমার কাছে আসা তো দূরের কথা, তোমাকে দেখে ভয় পালিয়ে যাবে। মুন্নি তখন ফোপাতে ফোপাতে বলে, না ঠাম্মা, ও খুব ফিউরিয়াস। ওর হাতে সব সময় কিসের একটা বোতল থাকে। আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই, তবে ও বলেছে ওটা নাকি আমার মুখে ছুঁড়ে দেবে। মহুয়া শুনে আতঙ্কে আঁতকে ওঠে। অভয় দেওয়ার জন্য বলে, তুমি কিছু ভেবো না, আজ তো সানডে, আমরা আজ সবাই বাড়িতেই থাকবো। আজ আমরা গল্প করব, ছবি আঁকবো, তারপর বিকেলে সবাই মিলে বাইরে ঘুরতে যাব। এখন লক্ষ্মী সোনা আমার, বিছানা থেকে ওঠো, হাত মুখ ধুয়ে নাও। আজ আমরা ব্যালকনিতে বসে দুজনে একসঙ্গে চা খাবো। মুন্নি ওয়াশরুমে চলে যায়, মহুয়া নিজের ঘরে ফিরে আসে। নিজের বিছানায় বসে আজ থেকে ৩০ বছর আগে একটি সদ্য স্কুলের গণ্ডি পেরোনো মেয়ের কথা ওর চোখের মানসপটে ভাস্বর হয়ে ওঠে। মহুয়া ওর বাবার সঙ্গে সেদিন পরের গাড়িতে বাড়ি ফিরে এসেছিল। বাড়ি এসে মহুয়া সব কথা বাবাকে বলেছিল। বাবা পরবর্তীতে কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু উনি কোনো দায়িত্ব নিতে চাননি। বাবা তখন অগত্যা শহরের কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে ওদের গ্রামের পাশের একটি অখ্যাত কলেজে পাশ কোর্সে মহুয়াকে ভর্তি করে দেন। মহুয়া প্রথমে রাজি হয়নি, কারণ একটি বখাটে ছেলের জন্য কেন মহুয়া ওর স্বপ্নের সমাধি তৈরি করবে। কিন্তু ওর বাবা কোনো রিস্ক নিতে চাননি। ওনার কথা হলো, অন্য সব কিছুর চাইতে জীবনের আর আত্মসম্মানের দাম অনেক বেশি। তাই কোনো কিছুর জন্য জীবনের এই মূল্যবান দুটি মূল্যবোধের সঙ্গে উনি আপোষ করতে পারবেন না। সেই মতো মহুয়া গ্রামের পাশের কলেজে ভর্তি হয়েছিল। জীবনে প্রেম আসেনি, কিন্তু প্রেমের কাঁটার আঘাতে মহুয়াকে ওর জীবনের স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে জলাঞ্জলি দিতে হয়েছিল। ওর ছোট ছোট ইচ্ছাগুলো রক্তাক্ত হয়েছিল। মহুয়া তখন একেবারেই গেঁয়ো ছিল। এনগেজড কথার অর্থ পর্যন্ত জানতো না। বান্ধবীরা যখন ওকে এই শব্দটি ওই ছেলেটিকে বলতে বলেছিল, তখন মহুয়া মনে মনে ভেবেছিল, এই শব্দের অর্থ কি, এই শব্দের মাহাত্ম্য কি। পরে বান্ধবীরা ওকে বলেছিল, এর মানে সম্পর্কে থাকা। মহুয়া শব্দের অর্থ শুনে অবাক হয়ে গিয়েছিল। এটা তো এক প্রকারের মিথ্যাচারিতা। ও তো কোনো সম্পর্কে নেই, তবে কেন ও মিথ্যা বলবে? ওর প্রতিক্রিয়া দেখে বান্ধবীরা বলেছিল, তুই গ্রাম থেকে শহরে এসেছিস, এখানকার কালচার সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। তাই যদি ওই ছেলেটির হাত থেকে বাঁচতে চাস, তবে এই কথাটি বল, দেখবি ছেলেটি আপনা থেকেই সরে যাবে, তোকে আর কোনোদিন বিরক্ত করবে না। না, মহুয়ার পিছুও ছাড়েনি। ছেলেটি ওর বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিল। ওর আশেপাশের বাড়িতে গিয়ে বলে এসেছিল যে মহুয়া নাকি শহরে গিয়ে ছেলেটির সঙ্গে প্রেমের খেলা খেলে ওকে ধোঁকা দিয়ে গ্রামে পালিয়ে এসেছে। পাড়াতে বিষয়টা খুব রসালোভাবে পরিবেশিত হয়েছিল। পড়শিরা ওর দিকে, ওর বাড়ির দিকে আর চোখে তাকাতে শুরু করেছিল। ঘরের বাইরে কান পাতলে একটা চাপা ফিসফিসানি শোনা যেত। লজ্জায় মহুয়া কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সমাজে রটে গিয়েছিল মহুয়ার সঙ্গে ওই ছেলেটির অবৈধ সম্পর্ক ছিল। ওরা লুকিয়ে বিয়েও করেছিল, ইত্যাদি ইত্যাদি। এত কিছুর পরও মহুয়া নিজের প্রতি আস্থা হারায়নি। সকাল সন্ধে দুবেলা ওর পুজোর ঘরের শিব ঠাকুরের কাছে মাথা নত করে নিজের লক্ষ্যে অবিচল থাকার আশীর্বাদ প্রার্থনা করত। শিব ঠাকুর ওর মনের ইচ্ছা পূরণ করেছিলেন। সমাজের চোখে আঙুল দিয়ে মহুয়া প্রমাণ করেছিল ওর সততা, ওর ভালো থাকার সহৃদয়তা। মহুয়া বেসিক ট্রেনিং করে প্রাইমারি চাকরি পেয়ে গেল। আর একদিন টগবগিয়ে ঘোড়ার চেপে এক রাজপুত্তর এলো আর মহুয়াকে তুলে নিয়ে গেল। মহুয়ার সব ইচ্ছা পূরণ হলো। আজও একজন সফল গৃহকর্ত্রী, কর্তব্যপরায়ণা স্ত্রী, একজন আদর্শ মা, আর বৌমার আদরের শাশুড়ি, আর নাতনির আদরের ঠাম্মি। কিন্তু মুন্নি
ওর তো সবে ক্লাস 7। এই বয়সে প্রেম ভালোবাসার হাতছানি, হুমকি, প্রেমে প্রত্যাখ্যাত হলে অ্যাসিড ছুড়ে দিয়ে প্রতিশোধের আগুন। সরু পাহাড়ি রাস্তা, পথের দুপাশে পাহাড়ি বৃক্ষের সমারোহ, আর তার আশেপাশে প্রকৃতি রানী আপন মনের খেয়ালে কত বুনো ফুল রোপণ করেছেন। ওরা প্রকৃতির দান, মানুষের কোনো সাহচর্যের পরিচর্যার ওদের প্রয়োজন নেই। প্রকৃতি নিজের খেয়ালে ওদের সৃষ্টি করেছেন, বাহারি ওদের রূপ আর নয়নাভিরাম ওদের সৌন্দর্য। দূর থেকে পাহাড়ি ঝর্ণার সবেগে পতনের শব্দ ভেসে আসছে, বৃষ্টিস্নাত মাটির রাস্তার সোদা গন্ধ নাকে এসে লাগছে। পাহাড়ি রাস্তা দিয়ে 2-4 জন পাহাড়ি নরনারী কর্মব্যস্তহীনভাবে নিজেদের মধ্যে গল্প করতে করতে পাশ দিয়ে আপন গন্তব্যে হেঁটে যাচ্ছে। সেই পাহাড়ি রাস্তা দিয়ে মহুয়া আর ওর প্রিয় মুন্নি পাশাপাশি হেঁটে চলেছে। মহুয়ার গায়ে শীতের পোশাক, হাতে একটি থলে। মুন্নি শক্ত করে ওর ঠাম্মার অশক্ত হাতটা ধরে আছে। মহুয়া আজ 2 দিন হলো এই শৈল শহরে এসেছে। এখানে ওর মুন্নির সঙ্গে অবসর যাপন করতে এসেছে। মহুয়া পাহাড় খুব ভালোবাসে। মনোজের সঙ্গে একবারই এই শৈল শহরে মহুয়া এসেছিল। ওর খুব ভালো লেগেছিল। তখন থেকে মহুয়ার খুব শখ ছিল আর্থিক ক্ষমতা আর শরীরে সামর্থ্য হলে আর একবার এই শৈল শহরে এসে ওর স্মৃতিকে ছুঁয়ে যাবে। কিন্তু মহুয়া যে এইভাবে ওর ইচ্ছা পূরণের সুযোগ পাবে সেটাও স্বপ্নেও কল্পনা করেনি। ঠাম্মার মতো মুন্নিও পাহাড় ভালোবাসে। পাহাড়ের নির্জনতা, একাকিত্ব, নিঃসঙ্গতা ওকে টানে। ছোটবেলায় মহুয়া ওকে ঠাকুমার ঝুলির গল্পের পাশাপাশি ওর জীবনেরও গল্প, ওর পাহাড় প্রীতির গল্প সব নাতনির কাছে তুলে ধরেছে। নাম না জানা মানুষজন, ওদের ভিন্ন ভাষা, পোশাক, পরিচ্ছদ, সংস্কৃতি সবকিছু মহুয়াকে টানে। সব থেকে ভালো লাগে ওদের নিরুপদ্রব, কোলাহলহীন, যানজট, ব্যস্ততাহীন জীবন। এই সব কিছু মুন্নিরও ভালো লাগে। মুন্নি যে ওর ঠাম্মারই প্রতিরূপ। আজ থেকে 4 বছর আগে মুন্নি এই শৈল শহরে এসে নিজের ঠিকানা গড়েছে। এখন মুন্নি ক্লাস 10-এ পড়ে। আগামী বছর ওর জীবনের প্রথম এন্ট্রান্স পরীক্ষা। মুন্নি বাড়ি থেকে বোর্ডিং স্কুলে চলে আসার পর মহুয়ার জীবনের সব আলোগুলো যেন ঝিমিয়ে পড়েছিল। বাগানের ফুলের গাছগুলোতে মহুয়া নিজের হাতে নিয়মিত জল, সার প্রয়োগ করলেও ওদের মধ্যেও যেন সজীবতার অভাব চোখে পড়ছিল। ঘরে নিয়ন আলোগুলোও যেন ওদের উজ্জ্বলতা হারিয়ে কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছিল। মহুয়ার জীবন থেকে আনন্দ, সুখ, শান্তি সবকিছু হারিয়ে গিয়েছিল। মহুয়া জীবনামৃত হয়ে জীবন ধারণ করছিল। বিনয় মায়ের মনের অবস্থা বুঝতে পেরেছিল। মহুয়া যে নাতনি ছাড়া অপূর্ণ, অসম্পূর্ণ সেটা বিনয় অনুভব করে। সেই মতো ছুটি পেলেই ওরা 3 জন ট্রলি গুছিয়ে ওদের জীবনের কাছে ছুটে আসে। মহুয়ার মুখমণ্ডল একটা কালো ওড়না দিয়ে ঢাকা। শুধু পথ দেখার জন্য যেটুকু ফাঁক প্রয়োজন সেটুকুই খোলা আছে। মহুয়া পথচারী দেখলেই ওর মুখের অবগুণ্ঠনটাকে আরো বেশি করে মুখে জড়িয়ে নিয়ে নিজের বিকৃত রূপকে, মুখমণ্ডলকে আড়াল করার চেষ্টা করছে। কেউ কেউ আবার সন্দিগ্ধ চোখে ওর দিকে ফিরে ফিরে দেখছে। মহুয়ার অস্বস্তি হচ্ছে। মহুয়া নাতনির হাত ধরে একটি বড় পাইন গাছের তলায় এসে বসে। পথশ্রমেও ক্লান্ত। গাছের তলায় বসে নাতনি ঠাম্মাকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে পথের ক্লান্তি দূর করতে চায়। মহুয়ার মন তখন পাহাড়ি পথের সীমানা ছাড়িয়ে এক ব্যস্ত জনপদে পাড়ি দেয়। প্রতি রবিবার বিকেলে মহুয়া নাতনির হাত ধরে বাইরে বের হয়। বাইরের খোলামেলা প্রান্তরে একটু ঘুরে আসলে মনে হয় 4 দেওয়ালের মাঝে কুঁচকে থাকা মনটা একটু হলেও প্রশস্ত হওয়ার সুযোগ পায়। সেই মতো ওরা 2 জনে পাশাপাশি খোলা মাঠের দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে একটা ছেলে ওদের মাঝখানে চলে আসে, তারপর কিছু একটা ওদের দিকে ছুড়ে দেয়। মহুয়া হাত দিয়ে নাতনিকে দূরে ঠেলে দেয়, আর সে জ্বলন্ত পদার্থ মহুয়া ঠিক মুখের উপর এসে পড়ে। মহুয়া অজ্ঞান হয়ে যায়। যখন ওর সম্বিত ফেরে তখন নিজেকেও হাসপাতালের বেডে দেখতে পায়। তখনও মহুয়া বুঝতে পারেনি এই অজ্ঞাত কুলশীল ছেলেটা ওর কি ক্ষতি করেছে। পরে যখন ডাক্তারবাবু এসে বললেন, কংগ্রাচুলেশন মহুয়া দেবী, আপনি আপনার মুন্নিকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। সেদিন যদি আপনি সঙ্গে না থাকতেন তবে বিষাক্ত পদার্থ আপনার নাতনির সুন্দর মুখকে নিমেষে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। ছোট ফুলের মতো মেয়েটার জীবন সারা জীবনের জন্য থেমে যেত। ঈশ্বর মঙ্গলময়, উনি আছেন, আমি সর্বান্তকরণে বিশ্বাস করি। মহুয়া কিছুই বুঝতে পারে না। ও অবাক হয়ে ডাক্তারের মুখের দিকে চেয়ে থাকে। ছেলে, বৌমা, মুন্নি সবাই নিশ্চুপ হয়ে মহুয়ার দিকে তাকিয়ে থাকে। মহুয়ার ভাবলেশীর মুখাবয়ব দেখে একজন নার্স এসে মহুয়ার হাতে একটা আয়না ধরিয়ে দেয়। মহুয়া নিজেকে দেখে।
মহুয়া একটা ব্যথা সারা মুখমণ্ডল জুড়ে অনুভব করে। ওর বিকৃত রূপ দেখে মহুয়া চমকে ওঠেনি। ওর চোখে কোনো জল আসেনি। নিজের বিকৃত মুখের জন্য ওর কোনো অনুতাপ হয়নি, বরং ওর মনে হয়েছে এটা তো ওর ভাগ্যে 30 বছর আগে পাওনা ছিল, আর সে পাওনাও ফেরত পেল। আজ থেকে 30 বছর আগে যে ছেলেটি ওর পেছনে লেগেছিল সেও তোর ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর সেটা চাননি। মহুয়ার জীবনের কোনো পুণ্য ওকে সেই শাস্তি ভোগ করতে দেয়নি। ওর নিজের সংসার হয়েছে, ঈশ্বর ওকে মনের মতো স্বামী দিয়েছিলেন, সন্তান দিয়েছেন, বৌমা আর একটা ছোট্ট ফুটফুটে নাতনি উপহার দিয়েছেন। ওর পাওনার ঝুলি উনি পরিপূর্ণ করে দিয়েছেন, আর ওর ঈশ্বরের কাছে কোনো প্রাপ্তি নেই। ওর সব ইচ্ছা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই বার্ধক্যে এসে রূপের আর কিসের প্রয়োজন? রূপ তো যৌবনের পরিপূর্ণতা। বার্ধক্যে তো শুধু শরীরকে টেনে নিয়ে যাওয়া, বার্ধক্যে তো শুধু শরীরকে ব্যথা দীর্ণ করে। বরং ওর চোখে আনন্দাশ্রু। ওর নিজের শরীর দিয়ে ওর মুন্নির ফুলের মতো মুখটাকে রক্ষা করতে পেরেছে, এটাই ওর পরম তৃপ্তি। এটাই ওর কাছে ঈশ্বরের শ্রেষ্ঠ পুরস্কার। আজও মহুয়া ঈশ্বরের কাছে নতমস্তকে নতজানু হয়। ঈশ্বর এবারও ওর কোনো ক্ষতি চাননি, তাই তো সেই অমানিসার দিনে মুন্নির প্রিয় ঠাম্মাই ওর সঙ্গে ছিল। ওর কদর্য রূপের জন্য মহুয়া এতটুকু বিব্রত নয়। যে রূপের আকর্ষণে ওর মনের বাগানে একদিন ভ্রমর আসা যাওয়া করত, আর সে রূপ অ্যাসিডের বিষাক্ত তাপে জ্বলে পুড়ে গলে গেছে, ওর এখন এটাই স্বস্তি। মহুয়া এর পর থেকে আর বাড়ির বাইরে বের হতো না। মুন্নি নিরাপত্তার কথা ভেবে ওকে ওর প্রিয় শৈল শহরে পাঠিয়ে দেওয়া হলো। ছেলেটিকে পরে পুলিশে ধরেছিল। মহুয়াকে শনাক্তকরণের জন্য থানা থেকে ডেকে পাঠিয়েছিল। মহুয়া থানায় গিয়েছিল, কিন্তু শনাক্ত করেনি, কারণ মহুয়া জানে শয়তানের হাত বহুদূর পর্যন্ত বিস্তার লাভ করে। ওরা পরবর্তীতে মুন্নির কোনো ক্ষতি করতে পারে, ওর কাছে ওর জীবনের আর কোনো মূল্য নেই। মহুয়া তো এখন স্বর্ণলতা, ওদের স্নেহ ছায়ায় বেঁচে আছে। ওরা না থাকলে ওর জীবন ধোঁয়াশায় পরিপূর্ণ। বাকি জীবনটা মহুয়া ওদের সঙ্গে মুন্নিকে দেখে ঠিক কাটিয়ে দিতে পারবে। তবে ওর সেই পান পাতার মতো মুখমণ্ডলখানি, যেটা ওর স্বামী খুব ভালোবাসতো, যে ডাগর চোখে ওর স্বামী নিজেকে হারিয়েছিল, সেই দুর্গা ঠাকুরের মতো মুখমণ্ডলের মুখচ্ছবি আর কোনোদিন মহুয়া আয়নায় দেখার দুঃসাহস করেনি। যখনই ওর মন খুব খারাপ করতো, তখন মহুয়া ওর যৌবনের একখানি পটচিত্রের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে দু চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান করত। সকাল 10টার মধ্যে কোর্ট চত্বর লোকে লোকারণ্য। গ্রাম শহরের অপূর্ব সম্মিলন এখানে এলে দেখতে পাওয়া যায়। সুদূর গ্রাম থেকে মিথ্যা মামলায় ফেসে যাওয়া ছেলেকে বাঁচাতে বাবা, দাদা, কাকা কোন সকাল থেকে এসে কোর্ট চত্বরে ঠাই বসে আছে। সদ্য বিবাহ বিচ্ছিন্ন ছেলের বউ মোটা টাকা খোরপোশ চেয়েছে। সেই খোরপোশের বোঝা কি করে কমানো যায়, সেই জন্য কোন সকাল থেকে ছেলের বাড়ির লোক উকিল দিদিমণির জন্য তীর্থের কাকের মতো বসে আছে। একটি 18 বছরের ছেলে বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে নিজের কাকার মেয়ের সঙ্গে অসভ্যতা করেছে। সেই জন্য নিজের কাকিমা ওই ছেলেটির বিরুদ্ধে থানায় কেস করে। আজ ওর কেস এজলাসে ওঠার দিন। সেই জন্য সকাল থেকে দুই পক্ষ কোর্ট চত্বরে যুযুধান হয়ে একে অপরের দিকে আরক্ত চোখে তাকিয়ে আছে। 10 বছরের সংসার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে নিজের থেকে 5 বছরের ছোট প্রেমিকের সঙ্গে নাবালক ছেলে আর নাবালিকা মেয়েকে ফেলে রেখে মা সুখে নীড় বেঁধেছে। সেই ঘর ছাড়া মা পূর্বের স্বামীর কাছ থেকে সারা জীবনের জন্য নিষ্কৃতি চায়। সেই জন্য নতুন স্বামীর হাত ধরে সকাল সকাল কোর্ট চত্বরে ভিড় করেছে। ছেলে মেয়ে নিয়ে অসহায় বাবা করুণ দৃষ্টি নিয়ে ওই নিষ্ঠুর মায়ের দিকে তাকিয়ে থাকে। স্বামী অফিসের সহকর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গেছে, তাই বর্তমান স্ত্রীর হাত থেকে পরিত্রাণ চান। সেই জন্য আগের স্ত্রীকে মোটা টাকা খোরপোশ দিতেও রাজি, বিনিময় সারা জীবনের জন্য নিষ্কৃতি চান। কিন্তু আগের স্ত্রী স্বামীকে মুক্তি দিতে অনিচ্ছুক। উনি স্বামীর বিরুদ্ধে পরকীয়া, অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ করেছেন, কিন্তু উনি সংসারটাকে টিকিয়ে রাখতে চান। সবকিছু ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে মিটমাট করে নিতে চান, কিন্তু স্বামী নিমরাজি, ওনার নতুন জীবন সঙ্গিনী চাই। কত না বিচিত্র মানুষের জীবন, কেউ পেয়ে হারায়, কেউ আবার পুরাতনকে ছেড়ে নতুনের মায়ায় জড়িয়ে পড়ে, কেউ আবার পুরাতনকে আঁকড়ে বাঁচতে চায়, কেউ আবার না পেয়ে হাত কামড়ে যন্ত্রণা ব্যথাকে আলিঙ্গন করে। দূরে এক কোণে একটি গাছের ছায়ায় একটি বাচ্চা মেয়েকে নিয়ে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রয়েছে এক অসহায় বাবা মা। ওদের দেখলেই বোঝা যায় ওরা দুস্থ। ওদের পোশাক পরিচ্ছদ দেখে বোঝাই যাচ্ছে ওরা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। মাথার ওপর নিরাপদ আশ্রয়ের অভাব। ওরাও এই কোর্ট চত্বরে ভিড় বাড়িয়েছে। সঙ্গের মেয়েটির মুখটা অস্পষ্ট। মেয়েটি ওর কচি
পাতার মতো মুখমণ্ডল খানি একটা শতচ্ছিন্ন বিবর্ণ মলিন জীর্ণ কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখেছে। মেয়েটির বয়স মেরে কেটে 10 থেকে 12 বছর হবে। ওরাও একজনের জন্য অপেক্ষা করে বসে আছে। মায়ের কোলে একটি 1 বছরের ছোট পুত্র সন্তান। ছেলেটি কাঁদছে, হয়তো ওর খিদে পেয়েছে। মা ওকে বারবার থামানোর চেষ্টা করছে, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা। বাবা কোলে করে ঘুরিয়ে নিয়ে আসে, কিন্তু ওর কান্না থামার কোনো লক্ষণ নেই। মায়ের শরীর জীর্ণ শুষ্ক, গায়ে শুধু হাড়গুলোই সার, শরীরে মাংস নেই বললেই চলে। মা অবাধ্য ছেলেকে অগত্যা লোকচক্ষুর আড়ালে গিয়ে স্তন্য পান করান। মায়ের বুকের সুধা পান করে ও পরিতৃপ্ত হয়। ওর কান্না থেমে যায়। ও আদৌ ওর মায়ের শরীরের রস পান করতে পেরেছে কিনা সন্দেহ আছে, কিন্তু ওই যে মায়ের শরীরের উষ্ণতা, ওটাই ও এতক্ষণ ধরে চেয়েছিল। ওর কান্না থেমে যায়, ও ঘুমিয়ে পড়ে। ছোট্ট নাবালিকা মেয়েটি ঘনিষ্ঠ হয়ে মায়ের আঁচল ধরে বসে থাকে। মাকে যেন ও ছাড়তে চায় না। মাও ওকে স্বর্ণলতার মতো জড়িয়ে ধরে থাকে। মেয়েটির বাবা জোগাড়ের কাজ করে, আর মা অন্যের বাড়িতে বাসন মাজে, ঘর ঝাড় দেয়। সকাল হলে ক্ষুধার অন্ন জোগাড় করার জন্য বাবা মা দুজনেই একরত্তি ছেলেকে মেয়ের ভরসায় রেখে কাজে চলে যায়। যে সময় মেয়েটির স্কুলে যাওয়ার কথা, তখন মেয়েটিকে ঘর সামলাতে হয়, ঘরের কাজ সেরে ভাইকে খাওয়াতে হয়, দুপুরে রান্না বসাতে হয়। গ্রামের স্কুলে ক্লাস 6-এর খাতায় ওর নাম আছে। পরীক্ষার আগে 2-1 দিন স্কুলে যায়, আর পরীক্ষার সময় তখন নিয়মিত স্কুলে যায়। তারপর আবার বন্ধ। মা বাড়িতে এলে তখন ওর ছুটি। তখন ও নিজের ইচ্ছা মতো একটু সময় কাটাতে পারে, তবে খেলাধুলার সময় ও একদমই পায় না। বিকেল হলে মা আবার বিড়ির কুলি নিয়ে বসে, তখন মাকে আবার বিড়ির পাতা কেটে দিতে হয়। রাতের রান্না মা করে, তখনও ভাইকে সামলায়। এই হচ্ছে ওদের জীবনের সাতকাহন। দারিদ্র্যের মধ্যেও মেয়েটির চেহারায় জৌলুস আছে। গোলাপের পাপড়িগুলো যেন একটা একটা করে প্রস্ফুটিত হচ্ছে, আর ওর শরীরে চেহারায় জেল্লা বাড়ছে। সবার নজর ওর দিকে। ধনী ঘরে জন্ম নিলে ও নির্ঘাত একজন নামকরা সুন্দরী হিসেবে সমাজে সংসারে সম্মান পেত। হয়তো কোনো ধনী ঘরের ছেলে ওর কাছে প্রেম নিবেদন করত, কিন্তু দারিদ্র্য বড় যন্ত্রণা। সবাই দারিদ্র্যের সুযোগ নিতে চায়, কিন্তু সম্মান দিয়ে তাকে ঘরে বরণ করে নিতে ওদের মর্যাদায় বাঁধে। ওদের পাশের বাড়ির একটি ছেলের কিছুদিন ধরেই ওর দিকে নজর। ছেলেটি ওকে উত্ত্যক্ত করে। বাবা মায়ের অনুপস্থিতিতে ওদের বাড়ি আসে, ওকে প্রেম নিবেদন করে। কিন্তু মেয়েটি তো নাবালিকা, ওর তো প্রেম সম্বন্ধে কোনো ধারণা নেই। তাই ছেলেটি এসে ওকে বিরক্ত করলে ও শুধু কাঁদে, আর বাবা মা বাড়িতে এলে ওদের নালিশ করে। ছেলেটি ওদের থেকে একটু বিত্তশালী পরিবারের। পাড়ায় ওর বাবার প্রতিপত্তি আছে। ছেলেটির বাড়িতে ওর বাবা বলতে গেলে ছেলেটির বাড়ির লোক মেয়েটির বাবাকে যথেচ্ছ মারে। তার পরের দিনই মেয়েটির বাবা মায়ের অনুপস্থিতিতে একদল উন্মত্ত মদ্যপ ছেলে মেয়েটির উপর অকথ্য অত্যাচার করে এবং মেয়েটির মুখে 1 বোতল অ্যাসিড ছুঁড়ে দেয়। মেয়েটি যন্ত্রণায় কুঁকড়ে যায়। পড়শিরা ছুটে আসে, ওকে হাসপাতালে ভর্তি করা হয়। ও প্রাণে বেঁচে যায়, কিন্তু সারা জীবনের জন্য ওর গোলাপের পাপড়ির মতো রূপ হারায়। ওর চোখে লাগা রূপের ছটা বিবর্ণ হয়ে লজ্জার আস্তরণে মুখ ঢাকে। মেয়েটির বাবা আত্মপ্রত্যয়ী, মনের জোর নিয়ে ছেলেটির বিরুদ্ধে থানায় কেস করে। ওদের উপর হুমকি আসে, কেস তুলে নেওয়ার জন্য রাজনৈতিক চাপ আসে, কিন্তু মেয়েটির বাবা আর্থিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে দৃঢ়। তাই কোনো চাপের কাছে সেই গরিব বাবা মাথা নত করে না। ওরা বিচার চায়, ওদের নাবালিকা মেয়ের উপর ঘটে যাওয়া অন্যায়ের উপযুক্ত বিচার চায়, দোষীর উপযুক্ত শাস্তি চায়। বিত্তশালী বাবার অপ্রতিরোধ্য ছেলে, ওর বিরুদ্ধে কোনো উকিল কেস লড়তে নারাজ। সেই সময় ওরা এক নবাগতা উকিলের নাম শোনে, যে নতুন, জীবনে এখনো পর্যন্ত কোনো কেস লড়েনি। সেই নবাগতা উকিল ওদের কেস লড়তে রাজি হয়েছে। সে দিদিমণি ওদের আশ্বাস দিয়েছেন যে উনি ওদের এই কেস লড়বেন আর দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন। সেই মতো ওরা সকাল সকাল কোর্টে এসে হাজির হয়েছে। অনন্যা চ্যাটার্জি ওদের উকিল দিদিমণির নাম। জীবনে প্রথম লড়াই আজ কেউ লড়তে চলেছে। কোর্টের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে গায়ে উকিলের পোশাক, চোখে ব্ল্যাক সানগ্লাস, পায়ে হাই হিল জুতো, হাতে একটা কালো দামি লেদারের ব্যাগ। বয়স খুব জোর 25 হবে। এক তরুণী তরুণী খুব দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে হনহন করে সোজা এজলাসে ঢুকে পড়ল। আর ওর সঙ্গে 3টে অসহায় মানুষও এজলাসের ভিতরে ঢুকে পড়ল। কোর্টের ভেতরে চলল সওয়াল জবাবের জমজমাট যাত্রাপালা। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দুপক্ষের উকিল চায় অন্যজনকে হারিয়ে দিয়ে নিজের পক্ষের মাথায় বিজয় মুকুট পরিয়ে দিতে। বাদী পক্ষের উকিল জোর সওয়াল করল। ওরা অনন্যার বিরুদ্ধে শহরে নামকরা জাদরেল উকিল দাঁড় করিয়েছে। অনন্যা ও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, ও দৃঢ় প্রতিজ্ঞ। আজকে ওকে জয় ছিনিয়ে নিতেই হবে। এটা ওর নিজের কাছে, ওর নিজের
কমিটমেন্ট। একজন যে অন্তরিক্ষে বসে অপলক দৃষ্টি নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, জয় তো তার জন্যই। ও ছিনিয়ে নিতে চায়, ওকে ছিনিয়ে নিতে হবে। অনন্যা, ডাকনাম মুন্নি। ওর ঠাম্মা আদর করে এই নামে ওকে ডাকতো। ভালো নাম অনন্যা। সেই ভয়ে পেয়ে তারা খাওয়া ছোট্ট মুন্নি, স্বজন ছেড়ে শৈল শহরে ঠিকানা গড়ে নেওয়া ভীতু মুন্নি আজ উকিল। আজ জীবনের প্রথম যুদ্ধে অপরাজিত থাকার সংকল্পে দৃঢ় মুন্নি কোর্টের এজলাসে আত্মবিশ্বাসে ভরপুর এবং আত্মপ্রত্যয়ী। মহুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নাতনির কাছে কথা নিয়েছিল যে বড় হয়ে মুন্নি শহরের একজন নামকরা উকিল হবে। ওর জীবনে ঘটে যাওয়া অন্যায়ের বিচার একদিন মুন্নি ছিনিয়ে আনবে। সেই মতো মুন্নি উচ্চ মাধ্যমিক পাশ করে ল নিয়ে মাস্টার্স করে। মুন্নি ঠাম্মাকে কথা দিয়েছিল যে ওনার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবিধান একদিনও নিজের হাতে করবে। আর সেই মহেন্দ্রক্ষণ মুন্নি জয় ছিনিয়ে এনেছিল। সেই ছেলেটি 10 বছরের সাজা হয়েছিল। বৃত্তের ভ্রুকুটি ওকে দমিয়ে দিতে পারেনি। ওর চোখে ছিল বিজয়িনীর দীপ্তি, আর মনে ছিল অদম্য সাহস। সেই অসহায় বাবার চোখে আনন্দাশ্রু, মায়ের চোখে অনন্যার প্রতি নীরব আস্থা আর অটুট সমর্পণ, আর নির্যাতিতা নাবালিকাটির ভয়ার্ত চোখে ছিল উকিল দিদির প্রতি সম্ভ্রম আর শ্রদ্ধা। মুন্নি জয়ের মালা ছিনিয়ে বিজয় গৌরবে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সোজা ওর ঘরের পাশে ধূপের গন্ধে প্রদীপের আলোয় আলোকিত সেই ঘরের ওর ঠাম্মার ছবির সামনে গিয়ে দাঁড়ায়। আমি কথা রেখেছি ঠাম্মা, আমি দোষীদের শাস্তি দিয়েছি। ওদের সাজা হয়েছে। যে বিচারের বাণী একদিন ন্যায় বিচারের জন্য নীরবে নিভৃতে কেঁদেছিল, আজ সে বিচারালয়ে দোষীরা উপযুক্ত সাজা পেয়েছে। আজ আবার ন্যায়ের জয় হয়েছে, ন্যায় আবার সুপ্রতিষ্ঠিত হয়েছে। তুমি খুশি তো ঠাম্মা? তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন অসহায় নিপীড়িতদের পাশে দাঁড়িয়ে ওদের জীবনে কোমলতার পেলবতার পরশ দিয়ে ভরিয়ে দিতে পারি। একদম ঠিক কথাই লেখিকা তুলে ধরেছেন তার গল্পের মাধ্যমে, যে মেয়েরা এই একবিংশ শতাব্দীতে এসেও কিন্তু নিরাপদ নয়, সত্যি নিরাপদ নয়। যাই হোক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।